হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। মাধ্যমিকে অঙ্কে যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বই থেকে হুবহু তুলে দেয়, অর্থাৎ তার কোনো মানের পরিবর্তন হয় না বা ভাষার কোনো পরিবর্তন করে না। কিন্তু এক্সামিনাররা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু সমস্যায় ফেলে দেয়, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদেরকে প্রশ্নগুলো কিন্তু হুবহু বই থেকে তুলে দেবে না। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের ভাষার পরিবর্তন থাকতে পারে অথবা মানগুলো পরিবর্তন থাকতে পারে। ওকে, এবং সেই শর্ট কোয়েশ্চেনের মধ্যে কোনগুলো পড়ে? এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যে এবং 2 মার্কসের যে শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো। তো ওভারঅল তোমাদের বড় প্রশ্নের থেকে শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে একটু হলেও বেশি সমস্যা ফেস করতে হয়। ওকে, তো আজকের ক্লাসে আমরা এইরকমই কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব যেগুলো তোমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসে আমরা গোলক চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, 15 এর এক দাগ। আচ্ছা, এগুলো হচ্ছে কোষে দেখি 12 অর্থাৎ গোলক চ্যাপ্টারটির এক্সারসাইজের কোয়েশ্চেন। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। দেখো, 15 এর এক দাগ কি বলছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের একটা গোলক দেওয়া আছে এবং সেই গোলকটা কি বলেছে? নিরেট। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে? আয়তন। এবার গোলকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই তো? 4/3 পাই আর কিউব। ওকে, যেখানে আর কি? আর হলো হচ্ছে ব্যাসার্ধ। এইবার দেখো, এই ক্ষেত্রে ব্যাসার্ধের মান বলে দিয়েছে কত? 2r। এক্ষেত্রে ব্যাসার্ধের মান বলে দিয়েছে 2r। এইবার এই আর আর এই আরটাকে তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, এখানে এরা মানই বলে দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আর এর মান হচ্ছে কত? 2r। যদি কারোর এখানে কনফিউশন ক্রিয়েট হয়, এই যে আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, তোমরা আর এর জায়গায় এখানে অন্য কোনো মানে অ্যালফাবেটও লিখতে পারো। ধরো এখানে এ লিখলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে লিখে দিতে হবে তোমাদেরকে এ সমান সমান ব্যাসার্ধ। এবার যেহেতু এমসিকিউ, তো তোমরা এটা রাফেও করতে পারো, সমস্যা নেই। অর্থাৎ এই ক্ষেত্রে এর মান কত? হচ্ছে 2r, যেখানে এটা কি হচ্ছে? সেই ব্যাসার্ধ কার? গোলকের। ঠিক আছে, এইবার দেখো সেই ক্ষেত্রে আমাদের কি বার করতে বলেছে? আয়তন। তাহলে আমি এর মান জানি, শুধু এখানে বসিয়ে দিলে আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে চলো এটাকে সলভ করা যাক। কি আছে? 4/3 পাই এ কিউব নিয়েছি আমি। ওকে, তাহলে সেখানে মান বসাও 4/3। এইবার দেখো পায়ের মান হচ্ছে 22/7, কিন্তু দেখো এখানে যদি অপশানগুলোকে খেয়াল করো, দেখো সব জায়গাতেই কিন্তু পাই আছে, অর্থাৎ এখানে আমাকে কিন্তু পায়ের মান বসাতে লাগবে না। তো আমি পাইকে পায়ের মতোই রাখলাম। এবার এর মান কত? এর মান হচ্ছে 2r, তার হোল কিউব। দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে, তাই তো? তাহলে পরের লাইনে কী হবে? 4/3 ইন্টু পাই। আচ্ছা, কিউব করতে হবে, তাহলে 2 এর কিউব করলে কত হয়? 8, এবং আর এর কিউব কত থাকলো? আর কিউব। এইবার সংখ্যাগুলোকে গুণ করব, উপরে কত আছে? 4 আর 8, 4 8 কত হয়? 32 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর নিচে কত? 3। আচ্ছা, এইবার আয়তনের ক্ষেত্রে একক কি হয়? ঘন দিয়ে বলি আমরা, ঘন একক। এবার দেখো এই ক্ষেত্রে আমাদের একক আলাদা করে উল্লেখ করে দিইনি, অর্থাৎ মিটার সেন্টিমিটার কিছু বলে দেয়নি, শুধু বলেছে একক, মানে এইভাবে লিখেছে। তো আমরাও অ্যান্সারটা এভাবেই লিখবো, ঘন একক, অর্থাৎ কত? 32 পাই আর কিউব বাই 3 এত ঘন একক। দেখো অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন 2 দাগ কি বলছে? দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বার করতে বলেছে। অর্থাৎ আমাদেরকে দুটো গোলক দিয়ে দিয়েছে, বলেছে তাদের আয়তনের অনুপাত হচ্ছে 1:8। সেই ক্ষেত্রে আমাদের সেই দুটো গোলক আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ কি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। এবার একটু আগে আয়তনের ফর্মুলা দেখলাম কি? 4/3 পাই আর কিউব। একইভাবে বক্রতলের ক্ষেত্রফল গোলকের, সেই তার সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ওকে, তো একটা জিনিস বুঝতে পারছো, দুই ক্ষেত্রে আমাকে আর এর মান জানতে হবে, অর্থাৎ ব্যাসার্ধের মান জানতে হবে, তাই তো? তো সবার আগে আমি যে দুটো গোলক বলে দিয়েছে, এদের আগে ব্যাসার্ধটা ধরে নেব। ঠিক আছে, এবং এই কোয়েশ্চেনটাকে আমি দুটোভাবে সলভ করাবো। তো দেখো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা পরীক্ষা হলে সেটাই করবে। ওকে, তাহলে ধরি গোলক দুটির ব্যাসার্ধ সমান সমান R1, R2। দেখো যেহেতু দুটো গোলক আছে এবং দুটো গোলক আলাদা, সেই ক্ষেত্রে এদের ব্যাসার্ধ কত হচ্ছে? R1 আর R2 ধরে নিলাম, কারণ যদি সেম গোলক হতো তাহলে তাদের আয়তনও সেম হতো, তাহলে অনুপাত 1:1 হতো, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে অনুপাত দেখেই বুঝতে পারছি যে গোলক দুটোর ব্যাসার্ধ আলাদা হবে।
এইবার দেখো পরীক্ষার ক্ষেত্রে আমি যে এখানে এখন লিখে লিখে করাচ্ছি এটা তোমাদের বোঝার জন্যে। পরীক্ষার ক্ষেত্রে তোমরা যত সুবিধা মানে তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে তত তাড়াতাড়ি তোমরা করবে ক্যালকুলেশন। এবার এমসিকিউ এর জায়গায় ধরো তোমাদের এসএ কিউতে অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনে দিয়ে দিল, তখন কীভাবে লিখতে হয় সেটার জন্য আমি কিন্তু লিখিয়ে করে দিচ্ছি। ওকে, তাহলে দুটি গোলকের ব্যাসার্ধ কত হয়ে গেলাম R1 আর R2, তাই তো। তাহলে আয়তন কী হবে, সূত্র একইভাবে ধরো প্রথম গোলক ধরলাম, যেটা প্রথম গোলকের আয়তন। আচ্ছা, একেবারে আমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো অনুপাতকে আশা করি তোমরা ডেফিনেশনটুকু জানো, A:B, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে অনুপাত যদি লেখা হয় সেটা কী হবে, এইভাবে লেখা হয়। এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি কি, A/B এই ফর্মে, অর্থাৎ যেটি প্রথমে থাকে তাকে উপরে এবং যেটি পরে থাকে তাকে নিচে লিখি, তাই তো। তো এই ক্ষেত্রে আমাদের দুটি গোলকের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ প্রথম গোলকের অনুপাত ইস্টু দ্বিতীয় গোলকের অনুপাত, অর্থাৎ সেটাকে আমি প্রথম গোলকের অনুপাত বাই দ্বিতীয় গোলকের অনুপাত লিখতে পারি, তাই তো। এটা যদি প্রথম গোলকের অনুপাত ইস্টু দ্বিতীয় গোলকের অনুপাত, সেটাকে কি লিখবো আমি, প্রথম গোলকের অনুপাত বাই দ্বিতীয় গোলকের অনুপাত। ওকে, দ্বিতীয় গোলকের অনুপাত। আচ্ছা, এই ক্ষেত্রে কি অনুপাতটা কিসের, আয়তনের, তাই তো, দ্বিতীয় গোলকের আয়তন। আয়তন। আচ্ছা, প্রথম গোলকের আয়তন কত, ফর্মুলা অনুযায়ী 4/3 পাই। আচ্ছা, প্রথম গোলকের আর কত, মানে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ কত ধরেছি, R1, তাহলে R1 তার কিউব। একইভাবে দ্বিতীয় গোলকের 4/3 পাই R2 তার কিউব। এইটুকু আমাদের ফর্মুলা থেকে আমরা লিখলাম, ঠিক আছে। আর এটা কত মান বলে দিয়েছে, 1:8। আর 1:8 মানে কি, সেটা কি লিখতে পারি, 1/8, অনুপাতের ডেফিনেশন থেকেই লিখতে পারি, তাহলে 1/8। এবার দেখো এই 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, পড়ে থাকলো কত, R1 কিউব বাই R2 তার কিউব। এইবার এখানে 1কে কি লেখা যায়, 1 কিউব, অর্থাৎ 1কে আমি 3বার গুণ করে সে একই পাবো, তাহলে 1কে 1-এর কিউব আকারে লেখা যায়। একেবারে 8কে কার কিউব লেখা যায়, 2-এর কিউব, তাই তো। অর্থাৎ এখান থেকে দেখো আমার এদিকেও কিউব ফর্মে আছে, আমি এদিকেও কিউব ফর্মে নিয়ে আসলাম। এবার দুই দিকেই যেহেতু কিউব আছে আমি এবার উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে নেক্সট লাইনে এখান থেকে লিখতে পারি R1/R2 = 1/2। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে R1:R2 = 1:2। অর্থাৎ প্রথমটার ব্যাসার্ধ ইস্টু দ্বিতীয়টার ব্যাসার্ধ = 1:2, অর্থাৎ একটার ব্যাসার্ধ যদি 1 হয় আর একটা ব্যাসার্ধ হবে 2। এইবার এখানে কেন ব্যাসার্ধ বের করলাম, দেখো এই ব্যাসার্ধকে কাজে লাগিয়ে এইখান থেকে আমি এবার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করব, ঠিক আছে। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এই জায়গাটাতে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করছি, ঠিক আছে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রে কি সেই একই। আচ্ছা, এখানে সমগ্রতল কেন বলছি, দেখো বক্রতল আছে, বক্রতল গোলকের বক্রতলও যা সমগ্রতলও তাই। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল, তাই তো, দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি বললাম, 4πr², তাই তো। এইবার এখানে সেগুলো আমরা মান বসাবো, অর্থাৎ 4π। আচ্ছা, প্রথম গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ কত, R1 ধরেছিলাম, তাহলে R1² আর নিচে 4π R2 তার স্কোয়ার। ওকে, এবার দেখো উপর নিচে 4π কেটে গেল, পড়ে থাকলো কত, R1/R2, তাই তো, দুজনের স্কোয়ার আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো এই পোর্শনটা আলাদা করা, ওকে। এবার দেখো এই যেহেতু এইটাকে পরের লাইনে সূচকের চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী R1/R2 তার হোল স্কোয়ার আকারে আমি লিখতে পারি তো, কারণ দুজনের মাথায় স্কোয়ার আছে, তাই আমি এটা ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার লিখতে পারি। এবার দেখো R1/R2 এর মান কত ছিল, 1/2, অর্থাৎ হাফ। তাহলে পরের লাইনে আমি এখানে হাফ মান বসিয়ে দিতে পারি, তাহলে হাফের স্কোয়ার করতে হবে। এবার হাফের স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার করলে 1 আর 2 স্কোয়ার করলে হয় 4, অর্থাৎ 1/4 এই ফর্মে আমি পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, আচ্ছা নেক্সট লাইন 1/4কে কি লেখা যায়, 1:4 অনুপাতের ডেফিনেশন অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্ষেত্রফলে অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। বোর্ডের এই পোর্শনটা ভিজিবল হচ্ছে কিনা জানি না, তবে আশা করি এগুলো খুব ইজি ক্যালকুলেশন, তোমরা নিজেরাই পারবে। তো অ্যান্সার কত হবে, 1:4 হচ্ছে এর অ্যান্সার। এটা গেল একটা বড়োভাবে ক্যালকুলেশন করার প্রসেস, যদি তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আসে। এবার 1 মার্কসের ক্ষেত্রেও এটা কিন্তু খুব একটা সময় তোমাদের নেবে না। তো চলো এই প্রসেসটাকে একটুখানি তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটাই দেখে নিই।
ঠিক আছে, তো চলো এবার এই কোয়েশ্চেনটাকে আরেকটা প্রসেসে সলভ করা যাক। ওকে, তো এইটাকে তোমরা অর মেথড লিখে রাখো। দেখো ফর্মুলা আমাদের সেমই অ্যাপ্লাই হবে, শুধু এই ক্ষেত্রে আমরা অবজারভেশন স্কিলটাকে কাজে লাগাবো, অর্থাৎ যতটা আমরা লিখেছিলাম সেই ক্ষেত্রে অতটা আমরা লিখবো না। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা যখন সলভ হবে অনেকটা সময় কম লাগবে আমাদের। ওকে, তো দেখো এইখানে কি দেওয়া আছে, আমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে। এবার আয়তনের ফর্মুলাটা কি, 4/3 পাই আর কিউব। এবার দেখো যখন দুটো গোলক দেওয়া আছে তাহলে তাদের ব্যাসার্ধ আলাদা আছে, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় হচ্ছে, ব্যাসার্ধতে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধের মানের উপর দাঁড়িয়ে আমাদের আয়তন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম R1, তাই তো, তাহলে এই R1-এর জন্য একটা আমি আয়তন পাবো, আবার 4/3 পাই R2 তার কিউব এর জন্য একটা আমি আয়তনের মান পাচ্ছি, তাই তো। দেখো এই ক্ষেত্রে এই 4/3 কমন আছে, একইভাবে পাই কমন আছে, অর্থাৎ দুই ক্ষেত্রে এই টার্মটুকু কিন্তু আছে। তাহলে চেঞ্জ কার জন্য হচ্ছে, এই R1 আর R2 এর জন্য পুরো মানটা চেঞ্জ হচ্ছে, তাই তো। তাহলে আলটিমেট এখানে যখন আমরা অনুপাতটা লিখবো তখন ডাইরেক্ট আমরা লিখতে পারি R1/R2 তার কিউব আকারে, অর্থাৎ R1³ কিউব। ঠিক আছে, সমান সমান কত, 1/8। কারণ আমার আলটিমেট চেঞ্জটা কোথায় হচ্ছে, শুধুমাত্র ব্যাসার্ধের চেঞ্জের জন্য পুরো আয়তন চেঞ্জ হচ্ছে, তাই তো, বাকি এই মানটা তো সেমই আছে। তো এই ক্ষেত্রে তোমরা যখন কাটাকুটি করছিলে সেটা না করে এখান থেকে বুঝতেই পারছো, যেহেতু আয়তনের অনুপাত আলাদা, অর্থাৎ এখান থেকে বুঝতেই পারছি পুরোপুরি এই যে আয়তনের অনুপাতটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ আলাদা, তার আসল কারণ হলো ওই যে গোলক দুটো তার ব্যাসার্ধের অনুপাত আলাদা, অর্থাৎ এই ক্ষেত্রে R1 আর R2 এর মানই আলাদা। এবার এটা R1 এর এখানে কি কিউব ফর্মে আছে ফর্মুলায়, তাই এখানে R1 তার কিউব, একইভাবে R2 তার কিউব। এবার 1/8কে কি লেখা যায়, 1 এর কিউব আর 2 এর কিউব, আর এদিকে কত R1³/R2³। এইবার নেক্সট লাইনে কি, দুই দিকে কিউব আছে, উঠে যাবে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি R1/R2 সমান সমান 1/2, দ্যাট ইজ হাফ। এইবার দেখো একইভাবে যখন আমাদের কি বার করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, দেখো 4πr²। এবার এই ক্ষেত্রেও দেখো 4πটা কিন্তু কমন। এবার শুধুমাত্র এদের ব্যাসার্ধ যদি আলাদা হয় তাহলে কিন্তু এদের ক্ষেত্রফল আলাদা হবে। যদি দুজনের ব্যাসার্ধ সেম হতো তাহলে ক্ষেত্রফল কি আসতো, সেমই আসতো, অর্থাৎ অনুপাত আলটিমেট গিয়ে 1:1ই চলে আসতো। কারণ সেম দুটো জিনিসে অনুপাত করা মানে কি 1:1 ফর্মেই অ্যাকচুয়ালি ফেরত পাওয়া। ঠিক আছে, তাহলে কি এই ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ আলাদা, অর্থাৎ 4πr1 তার স্কোয়ার 4πr2 স্কোয়ার, অর্থাৎ এই ব্যাসার্ধের উপরই কিন্তু পুরো ক্ষেত্রফলের অনুপাতটা, অর্থাৎ ক্ষেত্রফলের মানগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং এই কারণেই চেঞ্জ হচ্ছে। তাহলে আলটিমেট এখানে কি হচ্ছে, 4π কেটে গিয়ে অ্যাকচুয়ালি পুরোটাই ডিপেন্ড করছে R1 স্কোয়ার আর R2 স্কোয়ারের উপর নির্ভর করছে, তাই তো। তাহলে দেখো এখানে আমি R1/R2 এই ফর্মটা পেয়ে গেছি, কিন্তু যদি আমি এদের স্কোয়ার ফর্মটা হয়ে যায় তাহলে আমাদের মান পেয়ে যাব, কারণ এদের অনুপাত মানে কি, দেখো এদের অনুপাত বার করছি, তাই তো। তাহলে অনুপাত মানে কি, এখানে এইটা বাই এইটা, এবার 4π কেটে গেল, তাহলে আলটিমেট কি পড়ে থাকে R1²/R2 স্কোয়ার, তাই তো। একইভাবে এখানে আয়তনের ক্ষেত্রেও তাই ছিল, সেম জিনিস কেটে যাচ্ছে, শুধুমাত্র R1³/R2³ ছিল। একইভাবে কি এখানে R1²/R2 স্কোয়ার পড়ে থাকে, তাই তো। তাহলে আমি যদি এদের স্কোয়ারের মানটুকু বার করতে পারি তাহলেই হয়ে গেল। এবার দেখো R1/R2 এটুকুর মান কিন্তু আমি জানি। এবার যদি আমি এদের স্কোয়ারটা বার করি, অর্থাৎ নেক্সট লাইনে আমি এদের কি করব, বর্গ করে দেবো দুই দিকে, তাহলে কত হবে R1/R2 তার হোল স্কোয়ার সমান সমান 1/2 তার হোল স্কোয়ার, তাই তো। এবার দেখো স্কোয়ার করা মানে কি, এখান থেকে আমি লিখতে পারি কত R1²/R2 স্কোয়ার, সমস্যা নেই। একইভাবে এদিকে যদি স্কোয়ার করি, 1 স্কোয়ার করলে কি 1 আর 2 স্কোয়ার করলে কত 4, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি 1:4 হলো এর অ্যান্সার, কত 1:4। অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে আমাদের কিসের অনুপাত দেওয়া আছে। যদি অনুপাতটা আয়তনের দেওয়া থাকে তাহলে আলটিমেট R1³/R2³, সেখান থেকে তুমি R1/R2 বার করো, তারপরে তোমাদের ক্ষেত্রফল বার করতে বলেছে, অর্থাৎ R1²/R2 স্কোয়ার। একইভাবে এটা যদি উল্টো দেওয়া থাকে, অর্থাৎ ধরো ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে এবং আয়তন বার করতে বললো, তাহলে সবার আগে তোমাদের এইরকম ফর্ম থাকবে R1²/R2 স্কোয়ার সমান সমান কোনো একটা মান ধরো দেওয়া আছে, ঠিক আছে, A/B, সেখান থেকে তুমি কি বার করবে R1/R2, ঠিক আছে। এবার R1/R2 বার করার পরে তোমার যদি আয়তন বার করতে বলে তাহলে কি বলবে, সেখান থেকে কিউব ফর্মে। আয়তন মানে কিসের উপর ডিপেন্ড করছে, এই শুধুমাত্র R³ উপর ডিপেন্ড করছে, কারণ 4π দুজনের ক্ষেত্রে কমন কেটেই যাবে। তাহলে তারপরে কি তার বার করবে R1³/R2 তার কিউব, এই মানটুকু বার করতে পারলেই তোমার আয়তন বেরিয়ে যাবে, যদি তোমাদের অনুপাতটা ক্ষেত্রফলের দেওয়া থাকে। কি ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে, তো এটাই হলো এর শর্টকাট প্রসেস। তাহলে এই হচ্ছে এর শর্টকাট প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন 3 দাগ কি বলছে চলো দেখে নিই।
দেখো বলছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা আমাদের বার করতে বলেছে। এই প্রশ্নটাতে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হলো নিরেট আর একটা হলো অর্ধগোলক। এর একটাই কারণ, গোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস, কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলে ফর্মুলা দুটো আলাদা। ওকে, আর তার কারণ হচ্ছে এই নিরেট শব্দটি, কারণ গোলককে আমরা সাধারণত দুটোভাবে ভাগ করি, একটা হলো নিরেট আর ফাঁপা। তো এই নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু আলাদা, যেটা হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফলের থেকে। ওকে, তো এই নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr², যেখানে আর হলো সেই অর্ধগোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে ব্যাসার্ধ কত বলেছে? 7, অর্থাৎ আর এর মান এখানে কত? 7 সেমি। এইবার চলো এই ক্ষেত্রে আমি ফর্মুলাতে শুধু মান বসিয়ে দিলে হয়ে গেল, অর্থাৎ 3π7 তার স্কোয়ার, তাই তো? এইবার দেখো এই ক্ষেত্রে প্রত্যেকটা অপশানে পাই কিন্তু আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার পায়ের মান আর বসাতে লাগবে না। তো শুধুমাত্র আমরা এখানে সংখ্যাগুলোর ক্যালকুলেশন করব। তো 3 × পাই × 7 স্কোয়ার করলে কত হয়? 49। এবার 49-এর সাথে যদি তুমি 3কে গুণ করো আসবে 147। ওকে, তো তোমরা এটা গুণ করে দেখে নিও, 147 পাই। ওকে, তো অপশান কি? অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। তো এটা তোমরা নোট ডাউন করে নাও। আর এই ক্ষেত্রে এককটা খেয়াল করবে, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ কথাটা আসবে, বর্গ সেমি, অর্থাৎ 147 পাই এত বর্গ সেমি। ওকে, পরের প্রশ্ন 4 দাগ। চলো কি বলছে দেখি। বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত সেটা আমাদের বার করতে বলেছে। দেখো 2 দাগের কোশ্চেনে আমরা কি দেখেছি? আয়তনের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করেছি, মানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করেছি। এই ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত বার করতে হবে। এবং আমি 2 নম্বরের কোশ্চেনে যখন সলভ করেছিলাম তখন বলেই দিয়েছিলাম কিভাবে ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে আয়তন বার করতে হবে, তাই তো? তো এই কোশ্চেনটাকে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। তো তোমরা ভিডিওটাকে পজ করো এবং নিজেরা ট্রাই করো, যে প্রসেসে আমি বলে দিয়েছি। ওকে, তো চলো সলভ করা যাক। দেখো বক্রতলের অনুপাত দেওয়া আছে, দেখো বড়োভাবে আমি কিন্তু একবার করে দিয়েছি একটা কোয়েশ্চেন, তোমরা একইভাবে ওইটা করে নিতে পারবে। আমি শর্টকাটে, অর্থাৎ খুব কম সময়ে কীভাবে সলভ করা যায় সেটাই আমরা করব। অর্থাৎ এখানে কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ সেই ক্ষেত্রে ফর্মুলা কি? 4πr², অর্থাৎ পুরোপুরি এই ব্যাসার্ধের উপর পুরোটা ডিপেন্ড করছে। তাহলে দুজনের যদি আমি দুটি গোলক আছে যেহেতু, সেই দুটো গোলকের ব্যাসার্ধ একটা, প্রথমটা যদি r1 আর পরেরটা যদি r2 ধরে নিই, তাহলে আমি কি অনুপাত দেখব? r1² বাই r2 তার স্কোয়ার, তাই তো? এটারই মান কত দেওয়া আছে? 16:9, তাই তো? আশা করি বুঝতে পারছো এটা কোথা থেকে আসলো। কি 4πr1² বাই 4πr2², 4π কেটে গেল, আর এটা সমান সমান কত? 16/9 দেওয়া আছে। কারণ কি? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr², তাহলে 4πr1² বাই 4πr2 তার স্কোয়ার, 4π কেটে যায়। তো আমরা এই পোর্শনটাকে অ্যাভয়েড করব, ঠিক আছে? পরীক্ষা হলে লিখে, যেহেতু রাফে ক্যালকুলেশন করব তো এতটা লেখার আর দরকার নেই, সেই জন্য আমি এখানে ক্রস চিহ্নটা দিচ্ছি। ওকে, এটা কিন্তু ভুল বলে ক্রস চিহ্ন দিইনি, এটা এক্সট্রা পোর্শন, যেহেতু আমি এমসিকিউ সলভ করছি, তাই তো? তাহলে এখান থেকে পরের লাইন আমি কি লিখতে পারি? পরের লাইন লিখতে পারি হচ্ছে r1² বাই r2 তার স্কোয়ার। ওকে, আর এখানে 16/9, 16কে কি লেখা যায়? 4 স্কোয়ার, আর 9কে লেখা যায় 3 স্কোয়ার। পরের লাইনের দুই দিক থেকে স্কোয়ার তুলে এলে কত হবে? r1 বাই r2 সমান সমান 4/3, অর্থাৎ দুজনের ব্যাসার্ধের অনুপাত বেরোলো 4:3, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমাদের কি বলেছে? আয়তনের অনুপাত বার করতে হবে। আয়তনের ফর্মুলা কি? 4/3πr³, অর্থাৎ এই ক্ষেত্রে কি সেই ব্যাসার্ধের উপরই ডিপেন্ড করছে। অর্থাৎ আমি যদি এই 4/3 × পাই, এটা তো কেটেই যাবে দুই ক্ষেত্রে, তো আলটিমেট এদের কিউব বার করলেই হয়ে যাবে। তাহলে এদের কিউব বার করো পরের লাইনে, r1 বাই r2 তার হোল কিউব সমান সমান 4/3 তার কিউব। এবার 4-এর কিউব করলে কত হয়? 64, আর 3-এর কিউব করলে হয় 27, অর্থাৎ 64:27। অনুপাতের ডেফিনেশন অনুযায়ী যেটি উপরে থাকবে তাকে আগে লিখবো, যেটি নিচে থাকবে তাকে পরে লিখবো, অর্থাৎ এখানে অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি আছে চলো দেখে নিই। বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদের বার করতে বলেছে। এই কোয়েশ্চেনটাকে তোমরা স্টার মেরে রাখো। এই কোয়েশ্চেনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটি ইম্পর্টেন্ট হওয়ার একটাই কারণ, এর শব্দের জটিলতা, অর্থাৎ এর ভাষাগত জটিলতা। ঠিক আছে, তো চলো, আমাদের কাছে কিন্তু কোনো কোয়েশ্চেন জটিল হবে না, কারণ আমরা প্রতিটা প্রশ্নকে একদম ভেঙে ভেঙে সলভ করব, লাইক অঙ্কের একদম পোস্টমর্টম করার মতো। ঠিক আছে, তো চলো সলভ করা যাক। তো সবার আগে আমরা প্রশ্নটা কি বলছে সেটা বুঝে নিই। বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা,
নিরেট গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল সেম জিনিস, তাই তো? এবং তার সূত্র কি 4πr²। আর কি বলেছে, ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান। আচ্ছা, আয়তনের সূত্র কি 4/3πr³। এইবার বলেছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে গোলকের ব্যাসার্ধ বার করতে হবে। তো আমি ধরি ব্যাসার্ধ সমান সমান আর। ওকে, এত, এখানে সেমি-মিটার কিছু বলেনি, তো আমি একক লিখব, আর একক। এইবার দেখো কি বলেছে, বলছে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান, সাংখ্যমান মানে মান, যে ভ্যালু, সেটা নাকি সমান হবে। অর্থাৎ গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কার সাথে সমান হবে, আয়তনের 3 গুণ। অর্থাৎ এই যে আয়তন, এর সাথে যদি আমি 3 গুণ করে দিই, তাহলে এর যা মান আমি পাবো এই মানটা সেম হবে কার সাথে, এই যে বক্রতলের ক্ষেত্রফলের সাথে আয়তনের যে মান সেটা সমান হচ্ছে না, কিন্তু আয়তনের সাথে যদি 3 গুণ করে দিই তারপরে যে মানটা পাবো সেইটা আর এইটা নাকি সমান হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে আর, এই আর এর মানটা কত সেটাই জিজ্ঞাসা করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের লাইনে সলভ করবো। দেখো এখানে 3 3 কেটে গেল, ঠিক আছে। এখানে কত পড়ে থাকলো 4πr², এখানে কত পড়ে থাকলো 4πr³, কারণ এটা আয়তনের সূত্র, তাই তো। এইবার পরের লাইনে আমাকে এখানে আর বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি আরগুলোকে একদিকে নেব আর বাকিগুলোকে আরেক দিকে নিচ্ছি। তো দেখো এখানে কি আছে, 4π আছে, আর এখানে কত আছে 4π আছে, দুই দিকে তো কেটে যেতে পারে। তো পরের লাইন মানে কেটে যাবে। তো নেক্সট লাইন কি লিখবো, r² সমান সমান 4π/4π। আর এদিকে যে r³ আছে, এটা এদিকে গুণ আছে, এদিকে নিচে কি আসবে, ভাগ হয়ে যাবে, তাহলে r³ হয়ে গেল। দেখো 4π কেটে ভ্যালু 1 আসলো, এখানে r² আছে, r³ আছে, কেটে গিয়ে একটা r থাকলো। তাহলে নেক্সট লাইন কি হবে, উপরে 1 আছে, নিচে r সমান সমান কত 1 আছে, তাই তো। উপরে 1 নিচে r, এদিকে ভ্যালু কত আসছে 1। নেক্সট লাইনে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে r এর সাথে 1 গুণ করলে কত হয়, rই হয়, সমান সমান কত, এদিকে 1। অর্থাৎ ব্যাসার্ধের মান হলো 1 একক। দেখো কোশ্চেনটা কিন্তু সলভ করা খুবই ইজি, শুধু এই যে ভাষা, এর জটিলতাটুকু তোমরা যদি ভাঙতে পারো, এবং সেটা তোমরা খুব সহজেই ভাঙতে পারবে। ওকে, এটুকু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো এটাই হলো এর অ্যান্সার। তো আজকের ক্লাসে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী আরও কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করবো গোলক চ্যাপ্টারে। এবং বলে রাখি, যারা এখনও অবধি গোলক চ্যাপ্টারটা একেবারে শুরুই করনি, মানে হাতই দাওনি, এবং যেক্ষেত্রে গোলকের কোনো কনসেপ্ট মানে তোমাদের নেই জানা, তো আমি ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টটা দিয়ে দেবো গোলক চ্যাপ্টারের। তোমরা অবশ্যই ওই প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের গোলকের কোনো কোয়েশ্চেন সলভ করতে কিন্তু প্রবলেম হবে না। এবং তোমাদের ওই প্রতিটা ক্লাসের মধ্যেই, যে কটা ক্লাস আছে তার মধ্যেই গোলক চ্যাপ্টারের যত এক্সারসাইজের প্রশ্ন আছে সেগুলো আমি সলভ করে রেখেছি। এবং একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আছে যেটা অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। এবং সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটাতে আমি বলে দিয়েছি যে গোলক চ্যাপ্টারে সাধারণত মানুষ যে ভুলগুলো করে, অর্থাৎ স্টুডেন্টরা যে ভুলগুলো করে, সেই ভুলগুলো কি করে এড়িয়ে গোলক চ্যাপ্টারের থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে সেটাকে একদম অ্যান্সার সঠিকভাবে করে আসার পদ্ধতি। ওকে, তো তোমরা অবশ্যই ক্লাসগুলো সব দেখবে এবং ওই ভিডিওটা অবশ্যই দেখবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।